বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা আলোচনা করছি, যেখানে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর মূল নীতি নিয়ে আলোচনা। আমরা মৌলগুলোকে সাজানোর সময় যে বিষয়গুলো বিবেচনায় নিব তা হলো তারা কোন শ্রেণীতে কোন পর্যায়ে তারা বসছে এবং সেখানে যথাযথ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে মূল নীতিমালাগুলো নিয়ে আমি ফার্স্ট আলোচনা করছি। প্রথমেই মেন্ডেলিফের যে সূত্র, সেই রুশ বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্র অনুসারে আমরা মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের ভরের ক্রমবৃদ্ধি অনুসারে এটি একটা নির্দিষ্ট দূরত্ব পরপর এটা পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ একই রকম ধর্ম বা একই রকম বিষয়গুলো ফিরে আসে। তো পরবর্তীতে এর ক্যালকুলেশন করে পাওয়া গেল তোমার এটা 8টার একটা ব্যবধান ধরে, যে 8টা মৌল পর একই মৌলের পুনরাবৃত্তি ঘটে। নানা আঙ্গিকে এগুলো সাজাতে গিয়ে রুশ বিজ্ঞানী মেন্ডেলিফের যে পর্যায় সূত্র এবং তত্ত্ব সেটির মধ্যে কিছু সংশোধন নিয়ে আসতে হয়, কারণ সেটি সাজাতে গিয়ে দেখা যায় যে পর্যায় সারণীকে যদি আমরা পারমাণবিক সংখ্যা না ধরে পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে সেখানে মৌলিকভাবে কিছু ত্রুটি রয়ে যায়। বিশেষ করে আমি নাম ধরেই বলি, পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে, আর একটা হলো টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রে এদের অবস্থান পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই অসুবিধা দূর করতে গিয়ে তোমার মেন্ডেলিফের সূত্রটাকে একটু সংশোধন করে সূত্রটা পুনরায় লেখা হয় এভাবে, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের পারমাণবিক সংখ্যার ক্রমবৃদ্ধিমান অনুসারে সাজালে একটা নির্দিষ্ট ব্যবধান পরপর পর্যায়ক্রমে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তা আমরা এই সূত্রের আলোকে যখন মানগুলো বসাই দেখি তখন আর এই ধরনের কোনো প্রবলেম সেখানে থাকে না। দেখা যায় যে একটা নির্দিষ্ট ব্যবধান পর পর মৌলগুলোর একই রকম ধর্মগুলো চলে আসছে এবং একই গ্রুপের মৌলগুলো একই জায়গায় অবস্থান করছে। পর্যায় সারণীতে যদি আমরা এভাবে বিন্যস্ত করি তাহলে দেখা যাবে যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর মৌলিক নীতি হিসেবে বিবেচিত। আমরা এই উক্তির পেছনে কিছু যুক্তি দেখাই। 1 নম্বর হলো যে মৌলসমূহের পর্যায় সংখ্যা ওই পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটির পর্যায় মানে কয়টি ইলেকট্রনের স্তর আছে তার সাথে সমন্বিত। দ্বিতীয় হলো শ্রেণী সংখ্যা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ অথবা তার সেটি নির্ণয়ে সহায়ক হয়ে থাকে। আমরা যদি বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসকে পর্যালোচনা করি তাহলে আমরা 3টা ব্লকের মৌলকে আমরা এখানে খুঁজে পাবো। একটা এস ব্লক যেটা 1 এবং 2 গ্রুপকে শনাক্তকরণ করতে সাহায্য করে, আর একটা হলো পি ব্লক যেটা তোমার 3 থেকে এটা পি ব্লকটা নির্ণয় করতে সাহায্য করে সাধারণত তোমার 6টি স্তরকে, অর্থাৎ 13 থেকে তোমার 18 পর্যন্ত। আর ডি ব্লক এটি নির্ণয় করতে সাহায্য করে 11 থেকে তোমার 12 পর্যন্ত, মানে 3 থেকে 12 পর্যন্ত, এটা ডি ব্লক। এবং এই ব্লকের আওতায় মৌলগুলোকে আমরা 3টি স্তরে নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানোর ক্ষেত্রে মূল নীতিমালার ব্যাখ্যা দিয়ে থাকি। তো এইভাবে আমরা বলতে পারি যে পরমাণুতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসই মূল ভিত্তি হিসেবে কাজ করে। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেনের অবস্থান। আগে একটা জিনিস স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, ওইখানে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এইখানে একটা কথা লেখা আছে যে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। স্যার, এই লাইনটা তো বুঝতে পারলাম না। ওই লাইনটা আরেকবার একটু রিপিট করো তো। জি স্যার, আমি বলতেছি যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। হ্যাঁ তাই তো করে, যেমন হ্যালোজেন গ্রুপ যেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে 4-5টা যে মৌল আছে অ্যাস্টাটিন সহ, এগুলো প্রত্যেকের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে সবারই
সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। এরা সমুদ্রের লবণ উৎপাদক হিসেবে এদের নামে ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে হ্যালাইট বা হ্যালোজেন অংশটি লেখা হয়। এরা বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হয়। এভাবেই আমরা কিন্তু পর্যায়ক্রমে সমস্ত বিন্যাসই এখানে দিতে পারি। বলো। মানে একই রকম বলতে মানে ইলেকট্রন বিন্যাস একই রকম বলতে বোঝানো হচ্ছে যে লাস্টের অরবিটালের ইলেকট্রন সব মানে সবারই সমান সমান করে থাকবে। দেখো, আমি যেটি বুঝাইতে চাইছি সেটা হলো যে হ্যাঁ, ওটা তোমার উত্তর ঠিক আছে, বাট এখানে একটা সূক্ষ্ম কিছু বিষয় আছে। তুমি ঢালাও ভাবে যদি বলো সেটি কিন্তু মিলবে না। আমি শুধু সর্বশেষ শক্তি স্তর যদি বলি তাহলে সেই অনুসারে এরা 7 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। আর কোনো প্রশ্ন আছে? স্যার না, আর কোনো স্যার প্রশ্ন নাই। আচ্ছা, কিছু ব্যতিক্রম নিয়ে এখানে একটু কথা বলি, বলে আমরা এই এটা ক্লোজ করছি। হাইড্রোজেনের অবস্থান নেই। হাইড্রোজেনকে যদি আমরা ইলেকট্রন ত্যাগ করা ধরি তাহলে এটি প্রথম গ্রুপে অবস্থান করবে, ঠিক আছে। সোডিয়াম, পটাশিয়াম এদের গ্রুপে অবস্থান করবে এবং এদের মতোই বৈশিষ্ট্য তার আছে। দ্বিতীয় হলো, হাইড্রোজেন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটি সপ্তম শ্রেণীর সাথে তুলনীয়, কারণ সপ্তম শ্রেণীতে তাদের যে বিন্যাস, তাদের যে বৈশিষ্ট্য সেটার সাথে সহজেই মানে তুলনীয়। তো এইভাবে আমরা যদি একই হাইড্রোজেনকে যদি বিন্যাস করি তাহলে এটি কখনো সাদৃশ্যপূর্ণ হয় 1 বা 2 এর সাথে, বিশেষ করে 1 এর সাথে, আবার কখনো এটি বিন্যস্ত হয় দেখা যায় অবস্থানগত ভাবে। তোমার যেহেতু সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে তাহলে এটি 2 এর সাথে হওয়ার কথা, কিন্তু বাস্তবে এটি কিন্তু ঘটে না। বাস্তবতার নিরিখে আমরা পর্যায় সারণীতে এই বিষয়গুলো কিন্তু সলভ করেছি, এবং যেগুলোতে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে অন্যান্য কিছুর অবদান দেওয়া আছে। লাস্ট হলো হিলিয়ামের অবস্থান। হিলিয়াম সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, সেই হিসেবে এরা দ্বিতীয় গ্রুপে অবস্থান করার কথা, কিন্তু দ্বিতীয় গ্রুপে এদেরকে অবস্থান করানো যায় না কারণ এরা ইলেকট্রোপজিটিভ। এরপর আছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থেনাম এবং অ্যাক্টিনামের পর, অর্থাৎ 57 এবং 103-এর পর যে বিশেষ গ্রুপটি আসবে সেটি হলো তোমার ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইট সিরিজ। কারণ এদেরকে যদি আমরা ওখানে রাখি তাহলে মৌলগুলোকে সাজানোর যে মূল নীতি সেটা লঙ্ঘন ঘটে। এই কারণের জন্য এদের ল্যান্থেনাম এবং অ্যাক্টিনামের পরের যে 1428টি মৌল সহ তাদের মূল অংশ সহ এটা নিচে 2টি আলাদা সারিতে স্থান দেওয়া হয়েছে। আমরা যদি পর্যায় সারণীর ক্ষেত্রে নিচে 2টি সারি দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটি ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস সারি, এর 2টা অংশ আছে। আমার মনে হয় এটি সবচেয়ে বড় যে বিষয়টি আছে যে এদেরকে আমরা কিন্তু ল্যান্থেনাম এবং অ্যাক্টিনামের পর কিন্তু মূল অংশের সাথে কিন্তু রাখা যেত, কিন্তু রাখলে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে মূল যে নীতিমালা বা লঙ্ঘন সেটি কিন্তু ঘটে যেত, কারণ একই ঘরে মানে 15টা করে মৌল থাকা প্রায় অসম্ভব। আশা করি এটি বুঝছো। জি স্যার। তা আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করব। এখানে ধাতব পদার্থ ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, ধনাত্মকতা, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ। তো তোমার তরফ থেকে আর কোনো প্রশ্ন আছে কি? আমরা পর্যাবৃত্ত থেকে সামনে দিকে কিন্তু পড়বো। না স্যার, আর কোনো প্রশ্ন নেই আপাতত। আমরা আজকে জন্য এটা ক্লোজ করছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ।